আমার অস্তিত্ব ছিল ওরা দুজন। ও আমার ছেলেটাকে নিয়ে চলে গেল। ওকে কল করে মেসেজ করে ও কোনো সাড়া দেয় না। কেন থাকতে চায় না, কি ভুল, কিছুই বলে না। আমি কতদিন ওর বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। এরপর 6 দিন পর মেসেজ করে বলে যদি আমি ডিভোর্স পেপারে সিগনেচার না করি তবে নিজে সুইসাইড করবে আর আমার সাথে ছেলেটাকে মারবে। পরে বাধ্য হয়ে পেপারে সাইন করে। আইনি প্রক্রিয়া ইসলামী প্রক্রিয়া উভয়ভাবে সে আলাদা হয়েছে আমার থেকে। ডিভোর্সের কারণ হিসেবে যা শোনায় তা শুনে আমি নিজে হতবাক হয়েছে। বলে আমার কোচিং এর কোন ছাত্রের সাথে সম্পর্ক আছে। সে সেসব জেনে যাওয়ার পর আমাকে বাধা দিতে চাইলে আমি নাকি তার গায়ে হাত তুলি। আরো কত অভিযোগ দাঁড় করে আমার বিরুদ্ধে। এর মাঝে কখনো সামনাসামনি দেখা হয়নি। এরপর বললাম আমার ছেলেটাকে অন্তত আমায় দাও। সে তাকেও দেবে না, দেখাও করতে দিত না। পর না পেরে আইনি সহায়তা নেই। আইন কি আর একজন অপরাধীর বিরুদ্ধে রায় দেয়? অনেক ঘুরেছে কোর্টের বারান্দায়। অনেকদিন পর হয়তো তার আমার জন্য মায়া হয় একটু। সে ছেলেকে দিতে রাজি হয়। সেই সুযোগে আমি সব লিগেল কাগজপত্রের মাধ্যমে নাহেলের অভিভাবকত্ব পাই। সেদিন যে চলে গেল এরপর আর কখনো দেখা হয়নি, না কথা হয়েছে। নিজেকে সঠিক প্রমাণ করার একটা সুযোগও দেয়নি। সবকিছু সামলেছে ওর পরিবার। রওনা ফের লাস্টের কথাগুলো জড়িয়ে যায়। পুরুষ মানুষ বলেই হয়তো এখনো নিজেকে ধরে রেখেছে। সিরাত তার মাথাটা উঁচু করে বুকের সাথে চেপে ধরে। রওনা কান্না জড়িত কণ্ঠে বলে, বিশ্বাস করো আমার বিরুদ্ধে অনেক প্রতিটা অভিযোগ মিথ্যে ছিল। আমি বিশ্বাস করি আপনাকে। ও তো কত বুঝদার ছিল। ও বলতো আমি মুখে না বললেও ও আমার চোখ দেখে আমার মনের কথা বুঝতে পারে। ও কেন বুঝলো না? আমি তো কিছু করিনি। ও কেন চলে গেল আমাকে একা রেখে? ও জানতো না আমি ওকে ছাড়া থাকতে পারবো না। রওনা থামে, ধীরে ধীরে ফুপিয়ে উঠতে থাকে। সিরাত শুনেছে পুরুষ কখনো অল্প আঘাতে কাঁদে না। আঘাতটা যখন আপন মানুষ থেকে পায়, অন্তর ভেদ করে, তখন তারা কাঁদে। রওনা তার বুকের মাঝে থেকেই বলে, সব মিথ্যা ছিল। ও একটু বুঝতো না আমাকে, একটু ভালোবাসতো না আমাকে। ভালোবাসলে কি এভাবে ফেলে রেখে যেত? যেত না তো। ওর জন্য পরিবার থেকে দূরে সরে গেছে, সবাইকে কষ্ট দিছে। ও কি করলো? স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে গেল। সিরাত আর সহ্য করতে পারে না। সে রওনাফের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে বলে, আল্লাহ দোহাই লাগে, চুপ করুন আপনি। আমি আর সহ্য করতে পারছি না। কেন পারবে না? কষ্ট শুধু তোমাদের একার হয়, আমার কষ্ট হয় না? যখন 2 বছরের ছেলেটাকে নিয়ে এক একটা দিন পার করেছে তখন কেমন লেগেছিল কেউ বুঝবে না তোমরা। সবাই সবার সুখটা নিয়ে ব্যস্ত ছিলে, আমার কষ্ট বোঝার মতো কেউ ছিল না। সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে, বলে, আমার কাছে যদি কোনো উপায় থাকতো আর তাকে আপনার করে দিতাম আমি। আপনার এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম আমি আপনাকে। রওনাফ এবার নির্জীব গলায় বলে, ও আসবে না আমার কাছে। ও হারিয়ে গেছে আমার থেকে, অনেক দূরে, আমার ধরা ছোঁয়ার বাইরে। ও আমাকে ভালোবাসেনি একটুও না। ও আমাকে পুরোপুরি ভেঙে দিয়ে চলে গেছে। সিরাত তার মুখটা তুলে টুকরো টুকরো অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ভেজা চোখ দুটোকে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। এগিয়ে যায় অধর যুগলের দিকে। প্রথমবার নিচ থেকে ঠোঁটে ঠোঁট রাখে রওনাফের। গভীর অধিকার বোধ নিয়ে ঠোঁটে ঠোঁট চালায়, যেন যন্ত্রণাগুলো টেনে তার মাঝে নিতে চাইছে। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। আজ তার ঠোঁট কাটা উন্মাদনা রওনাপ নয়, আজ ছিল হৃদয় ভাঙা ভাঙাচোরা এক রওনাপ। সিরাত তার ঠোঁট দুটো রওনাফের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি সেই ভাঙাচোরা রওনাফকেই আবার জোড়া লাগাবো। রাত প্রায় শেষের পথে। নতুন ভোরের সূচনা ঘটবে কিছুক্ষণ বাদেই। দুটি ভগ্ন হৃদয়ের মানুষ একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। রওনাপ সিরাতের বুকে মাথা রেখে শুয়ে আছে। সিরাত তার মাথার সামনে হাত বুলিয়ে যাচ্ছে, যেন নীরব সন্তান। মাঝে মাঝে মাথা তুলে মানুষটার মাথায় চুমু খাচ্ছে। ছোঁয়ার মাঝে ছিল দাবি ও ভরসা। ভোরের আলো ফুটে যাচ্ছে। সিরাত একবার খোলা জানলার দিকে তাকিয়ে দেখল, শীতের রাতেও জানলাটা খুলে রাখা, শুধু পর্দা টেনে দেওয়া। হুড়হুড় করে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করছে। সেদিকে দুজনের কারো খেয়াল নেই। উঠবেন না? সকাল হয়ে আসছে তো। হুম, থাকি না একটু। থাকেন, তবে আগে ফ্রেশ হয়ে নিন। নিজেও যাচ্ছেন না, আমাকেও যেতে দিচ্ছেন না। আপনি ঘুমান, আমাকে তো ছাড়েন। এখন যাবে না?
তো কখন যাব? উঠে রান্না করতে হবে, না হলে স্কুল আছে। একটু না ঘুমলে সারাদিন শরীর ম্যাচ ম্যাচ করবে। আপনারও তো হসপিটালে যেতে হবে, তাই না? আমার শান্তি তোমার সহ্য হয় না, তাই না? এখন ঘুমাও, পরে একবার উঠবে। হ্যাঁ, ঘুম দিলে কখন উঠবো তার ঠিক আছে, নাহলে জেগে গেলে এসে ডাকাডাকি শুরু করবে, তখন লজ্জায় মাথা কাটা যাবে। আমার ছেলে যথেষ্ট বুঝদার, জানে কখন ডাকাডাকি করতে হয় আর কখন ডাকতে হয় না। সিরাত তাকে দু হাতে ঠেলতে থাকে। একটা সময় বিরক্ত হয়ে এসে সিরাতকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে, বলে। তুমি যাচ্ছ যাও, আমাকে ডাকবে না, আমি ক্লান্ত, ঘুম পাচ্ছে। সিরাত উঠে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যেতে যেতে তাকে বলে। আমি বের হলেই আপনি যাবেন। এক কথা যেন দুবার বলতে না হয়। ঘুমিয়ে বলে খবর আছে। এই ঠান্ডা পানি আমি গায়ে ঢেলে দিব। আমি ঘুমাবো একটু, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমোতে নিষেধ করিনি, কিন্তু আগে শাওয়ার নেবেন, তারপর যত ইচ্ছে ঘুমাবেন। আর কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা ঘুমাবো না, যাও এবার। ঘুমাবেন না কিন্তু। না, ঘুমাচ্ছি না। দিনের আলো ফুটেছে অনেকক্ষণ। জানলা থেকে আলো মুখে পড়তে সিরাতের ঘুম আলগা হয়। পাশ থেকে ফোন নিয়ে দেখে 7টা বেজে গেছে। হুড়মুড় করে উঠে বসে। পাশ ফিরতেই দেখে মেলে এক গম্ভীর পুরুষের স্নিগ্ধ মুখশ্রী। মানুষ ঘুমিয়ে থাকলেই বোধহয় মানুষ সবচেয়ে বেশি সুখে থাকে। ঘুম মানুষকে দুনিয়াবি চিন্তা ঝুট ঝামেলা থেকে দূরে রাখে। তেমনি পাশে থাকা এই পুরুষটির মধ্যে কত লুকায়িত আছে, কখনো কাউকে বুঝতেই দেয়নি। সে এগিয়ে গিয়ে তার পাশে মিশে যায়। কপালে পড়ে থাকা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। কান্নার ফলে চোখ দুটো বেশ ফোলা ফোলা লাগছে। চোখের পাতাগুলোও একটু একটু ছুঁয়ে যায়। পাপড়িগুলো বেশ ঘন, বড় বড়। তার চেহারার বোধহয় চোখ দুটোই বেশি আকর্ষণীয়, মায়াবী। না, পুরো মানুষটা একটা মায়া। আস্তে আস্তে পুরো মুখে হাত বুলায়। মনস্পটে ভেসে ওঠে রাতের দৃশ্য। কানে ভাসে এক হৃদয় ভাঙা পুরুষের আর্তনাদ। ভাবতেই আঁতকে ওঠে সে। আঘাত কতটা গভীর হলে একটা 33 বছরের পুরুষকে কাঁদতে পারে। সিরাত বুঝেছে, এ পুরুষটার হৃদয়ের বিশাল একটা অংশ জুড়ে আজও সেই নারীর বাস। যতই না দেখাক, তবু প্রতিটা কথা, প্রতিটা অশ্রুকণা বুঝিয়ে দেয় সেই নারী তার জন্য কি। সিরাত ভাবে, একটা মানুষ কিভাবে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। জোরদার অভিমান, ক্ষোভ, ঘৃণার নিয়ে চাপা পড়েছে সে ভালোবাসা। সিরাত মনে মনে ঠিক করে সেই পুরুষটাকে আগলে রাখবে, কখনো ভাঙতে দেবে না। আর জানে না কখনো ভালোবাসতে পারবে কিনা, তবে এই দায়িত্ব মায়া থেকে তো করতেই পারে। এই লোকটাও তো তাকে কত আগলায়, কত যত্ন করে, সেও না হয় করবে। এই লোকটার জন্য আয়না হয়ে উঠবে সে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সে। রওনাফের কপালে ভরসার উষ্ণ পরশ দিয়ে সরে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যায় রান্নাঘরে। কাল চলে যাবে বাপ ছেলেকে রেখে রাজশাহী। ছেলে তো আর তার জন্য পাগল। যাওয়ার কথা শুনলেই তার মুখ আধারে ছেয়ে যায়। ছেলে যে তাকে এছাড়া খুব একটা ভালো থাকবে না সে জানে। বাপ কি করবে কে জানে। সে তো সিরাতের যাওয়ার দিন ঠিক করার পর থেকে গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে আছে। তাদের কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে ওঠে। কতই না অদ্ভুত। ভালোবাসা ছাড়া কেবল দায়িত্ব, প্রয়োজনবোধ, মায়া থেকে তারা টিকে আছে সংসার নামক রংখানায়। কে বলে ভালোবাসা ছাড়া সংসার হয় না? কই, তারা তো বেশ আছে। নাহিলের মতো আদুর একটা ছেলে আছে তার। রৌনকের মতো দায়িত্ববান পুরুষ আছে তার পাশে। আর কি লাগে। তার চিন্তা ভাবনার মাঝেই পেছন থেকে একজোড়া হাত তার কোমর আঁকড়ে ধরে। ছোট্ট ছোট্ট দুটো হাতের মাঝে বাঁধা পড়েছে সে। সে পেছন থেকে টেনে তাকে সামনে নিয়ে আসে, বলে। ঘুম ভালো হয়েছে বাবা? হুম। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়। মুখ ধুয়েছো? না, যাও তাহলে ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসো। পরে যাই, ভীষণ ঠান্ডা লাগে। এখনই যাবে? অপরিষ্কার ছেলেদের জন্য কোনো আদর নেই। তুমি দিন দিন পচা হয়ে যাচ্ছ। হ্যাঁ, আদর দিলে ভালো আর না দিলেই পচা। যাও তাহলে, আমাকে আর ধরবে না, আমি তো ভালো না। মজা করেছি তো, এখনই যাচ্ছি আমি। এই তো শোনা ছেলে আমার, ফ্রেশ হয়ে বাবাকে ডেকে দিবে কেমন? ওকে। নাহিল তাকে ছেড়ে দিয়ে ঘরের দিকে যায়। সিরাত ফ্রিজ থেকে একে একে সবজি মাছ বের করে রান্নার জন্য প্রস্তুত করে। তাদের বাসায় মাছ রান্নাটা খুব কম হয়। নাহিল এবং সে কেউই মাছ পছন্দ করে না। রওনাব যেদিন বকাঝকা করে সেদিন একটু খায়। গতকাল রওনাব বলেছে আজ একটা মাছের আইটেম করতে।
তার কথাতেই আজ মাছ রান্না হয়েছে। আজ কোচিংয়ে সিরাতের শেষ দিন। শেষ সময়ে এসে যদি তাকে কোচিংয়েই না দেওয়া হতো তাহলে কি যে করতো সে জানে না। রোজ নিয়ম করে কোচিংয়ের সাথে রওনাফও তাকে পড়াশোনায় অনেক সহায়তা করেছে। রওনাফের কাছে যত বকা খেয়েছে তার 80%ই পড়ার জন্য, বাকি 20% তার আর নাহিলের অকাজের জন্য। তিনজন একসাথে খেতে বসেছে। সবার সামনে খাবারের প্লেট। রওনাফ খেতে শুরু করেছে। বাকি দুইজন প্লেটের সামনে নিয়ে বসে আছে। রওনাফ খাওয়ার মাঝে তাদের দিকে তাকিয়ে দেখে কারো প্লেটের খাবার নড়ছে না। তা দেখে ভ্রু কুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? নাহিল খাবার নড়ছে না কেন? খাইয়ে দেবো? নাহিল উপর নিচ মাথা নাড়ে, মানে দাও। নাহিলের প্লেট টেনে নিয়ে ভাত মেখে মুখে তুলে দেয়। এদিকে সিরাত চুপচাপ বসে আছে। তুমি খাচ্ছ না কেন? তোমাকে খাইয়ে দিতে হবে? সিরাত এত সময় ধরে এটাই শুনতে চাইছিল। সেও উপর নিচে মাথা নাড়ে। রওনাফের কপালে বিরক্তির রেখা ফুটে ওঠে। নাহিল, উঠে আমার চেয়ারে আসো। নাহিল আর রওনাফ উঠে চেয়ার পরিবর্তন করে। রওনাফ মাঝে, এক পাশে বউ আর এক পাশে বাচ্চা। সিরাতের প্লেটের খাবার নাহিলের প্লেটে নিয়ে একে একে দুজনের মুখে তুলে দেয়। পাশাপাশি নিজেও খেয়ে নেয়। নিজের যে হাত দিয়ে খাবে না, এটা তো শুরুতে বললেই হতো। এত সময় ভং ধরে বসে থাকার তো প্রয়োজন ছিল না। সিরাত খাবার চিবোতে চিবোতে বলে, আগের দিনের কথা মনে আছে? একটু বলছিলাম খাইয়ে দিতে, তখন ঝাড়ি মারছিলেন। সেদিনের করা অকাজটাও নিশ্চয়ই ভুলে যাওনি। তার জন্য ঝাড়ি মারতে হবে? কথা না বাড়িয়ে চুপচাপ খাও, নাহলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তিনজন একসাথে খাওয়া শেষ করে নাহিল ও রওনাফ ঘরে চলে যায়। সিরাত একে একে প্লেটগুলো নিয়ে বেসিনে রেখে আসে। এরপর তিনজন বেরিয়ে আসে ঘর থেকে। প্রথমে নাহিলকে স্কুলে রেখে আসে, এরপর সিরাতকে কোচিংয়ে নিয়ে যায়। কোচিংয়ের সামনে এসে গাড়ি থামে। সিরাত গাড়ি থেকে নামবে, এমন সময় রওনাফ তার এক হাত ধরে বলে, আজ নিতে আসবো কেমন? তারপর একসাথে নাহিলকে আনতে যাব। অপেক্ষা করবে, পাকনামি করে আবার চলে যাও না স্কুলে। সিরাত বাধ্যমের মতো মাথা নাড়ে। রওনাফ তার হাতটা তুলে একটা উষ্ণ পরশ এঁকে দিয়ে হাত ছেড়ে দেয়। সিরাতও চলে যায় কোচিংয়ে। রওনাফ গাড়ি ঘুরিয়ে হাসপাতালের দিকে যায়। গাড়ি পার্ক করে বের হতেই দেখা হয় রায়হানের সাথে। রায়হান হাসি মুখে এগিয়ে যায় বন্ধুকে দেখে। এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলে, আজকাল তোর চেহারায় কেমন গ্লো করে। চোখের ডাক্তার দেখা, তারও ঠিকঠাক দেখবে। না রে ভাই, সত্যি রে, তোকে কেমন সজীব লাগে। আগের সেই নির্জীব ভাবটা নেই। কে জানি, চল ভেতরে যাই। তারা দুজন হাসপাতালের ভেতরে প্রবেশ করে। রওনাফ তার কেবিনে চলে যায়। সাথে আছে রায়হান। দুজনে মুখোমুখি বসা চেয়ারে। বেশ অনেকদিন ধরে আড্ডা দেয় না, আজ সময় পেয়েছে তাই দুজন বসেছে। ওর শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। আমার মনে হয় তুই খুব শীঘ্রই চাচা হতে যাচ্ছিস। শিওর না, ধারণা করছি মাত্র। মুখে লজ্জা ভাব। জানি না ভাই, কিন্তু আমি বাবা হব ভাবতে কেমন লজ্জা লাগছে। তোরা নিশ্চয়ই ভাববি আমি ওইসব অকাজ করেছি। রওনাফ তার কথা শুনে আহম্মক বেনে যায়। 33 বছরের একটা লোকের মুখে এই কথা মানায়? ভুল কি বলছি? তোরা যে বদ ভাবতেই পারিস। রায়হান আর কথা বাড়ায় না। দুজনের মাঝে বেশ কিছু সময় নীরবতা চলে। একটা সময় রায়হান মুখ খোলে। কাল তো ভাবি রাজশাহী যাবে পরীক্ষা দিতে। আর 5 দিন বাকি পরীক্ষার। কি করবে আল্লাহ জানে। চিন্তা করিস না, ভালোই করবে। চিন্তা করে কি সাধে? সারা বছর তো পড়েনি, লাস্ট 2 মাস শুধু গায়ে হাত তুলতে বাকি রেখেছে। বই ধরলে অ্যালার্জি উঠে যায়। আর আছে আমার ছেলে, দুজন এক জায়গায় বসলে পড়ার পাও হয় না। বাধ্য হয়ে দুজনকে 2 রুমে বসাতাম। থাক ভাই, কি করবি বল, দুজনেই তো ছোট। তবু যে মানিয়ে গুছিয়ে নিয়েছে, এটাই অনেক। কয়জনেই বাপারে এটুকু। সেটাই, শুরু থেকে যেভাবে সংসারটা আঁকড়ে ধরেছে সেটা কজন পারে। আমি তো ভয়ে ছিলাম ওকে নিয়ে। তোকে এখন একদম অন্যরকম লাগে, একদম ফ্যামিলি ম্যান বলতে যা বোঝাই তাই। নাহিলটা একসময় কত চুপচাপ ছিল, মনমরা থাকতো। এখনকার নাহিলকে চেনাই যায় না। একটা মেয়ে এসে তোদের 2 বাপ ছেলেকে পুরো পাল্টে দিয়েছে। রায়হান হালকা হেসে মাথা নিচু করে নেয়। সত্যিই কয় মাসের মধ্যে তার মাঝে কত পরিবর্তন এসেছে। একটা সময় তার ভাবনায় থাকতো কেবল তার সন্তান। এখন তার মন মস্তিষ্কে জায়গা করে নিয়েছে 19 বছরের একটা ভোলা ভালা মেয়ে, যে কিনা তার ধমকে চুপ হয়ে যায়।
আবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। সময়ে সময়ে কত বুঝতারের মতো কাজ করে, আবার সময়ে সময়ে এমন বাচ্চামি করে যা তার সাথে যায় না। নাহিলের বন্ধু আবার নীরবে হয়ে উঠেছে তার মা। কখনো মা হওয়ার দাবি রাখেনি, তবুও এক বাক্য তাকে মাই বলা যায়। আমি কখনো ভাবিনি আমার ছেলে এভাবে হাসবে, খেলবে। আমি আমার ছেলেকে এত বছর এত উৎফুল্ল দেখিনি। দোয়া করে তোরা অনেক সুখে থাক, অনেক আনন্দ থাক। তোদের সুখে যেন কারো নজর না লাগে। কোচিং শেষ করে সিরাত অপেক্ষা করছে রওনাফের জন্য। গেটে দাঁড়িয়ে আছে। কোচিং শেষে কল করেছিল রওনাফকে, সে জানিয়েছে আসছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছেলে এগিয়ে আসে তার দিকে। সিরাত ছেলেটাকে এগিয়ে আসতে দেখে একটু গুছিয়ে সরে দাঁড়ায়। ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়, হাসি মুখে বলে, হ্যালো, আমি সমীর, এখানেই পড়ি। আপনার নাম কি? সিরাত ছেলেটার উপস্থিতিতে বেশ বিরক্ত হয়। একে তো তার জামাইয়ের খোঁজ নেই, আর একটা এসেছে আলগা ভাব দেখাতে। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলে, আপনিও আমাকে চেনেন না, আমিও চিনি না, তাই নাম দিয়ে কোনো কাজ নেই। আরে, আপনি তো রেগে গেলেন। আমি এমনিতেই পরিচিত হতে এসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তাই আর কি। তো কি দাঁড়িয়ে থাকলেই পরিচিত হতে হয়? আমি মোটেও ইন্টারেস্টেড না আপনার সাথে পরিচিত হতে। আপনি অন্যদের থেকে আলাদা। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে নাম, পরিচয়, নাম্বারও দিয়ে দিত। আপনি আপনি কি ভণ্ডামি করার জায়গা পান না? এমনিতেও দাঁড়িয়ে থাকতে থাকতে মেজাজ খারাপ হচ্ছে, তার উপর আপনি এক আপদ এসে জুটেছেন, সামনে থেকে সরুন। ছেলেটা তার কথায় ভড়কে যায়। সাধারণ একটা দুইটা কথায় মেয়েটা এমন রিয়েক্ট করবে সে ধারণা করতে পারেনি। তাদের কথার মাঝে রওনাফের গাড়িটা এসে দাঁড়ায় রাস্তার অপর পাশে। সিরাত তা দেখে ছেলেটার পাশ কাটিয়ে চলে যায়। রওনাফ তাকে দেখে পাশের সিটের পেছনের দরজা খুলে দেয়। সিরাত ধপ করে এসে বসে পড়ে। সে বেজায় বিরক্ত, সাথে মেজাজও গরম। চটে আছো কেন? চটে আছি সাধে, পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তার উপর এক লাফাঙ্গা এসে খাতির করছে। কোন লাফাঙ্গা? সিরাত বাইরে আঙুল দিয়ে গেটে দাঁড়ানো ছেলেটাকে দেখায় যে কারো সাথে ফোনে কথা বলছে। মুখের ভঙ্গি খুব সিরিয়াস। রওনাফ ছেলেটাকে দেখে চোয়াল শক্ত করে নেয়। পরিচিত এক মুখ। মুখ ঘুরিয়ে সিরাতের মুখের দিকে তাকায়, এক হাত গালে রেখে বলে, ঠান্ডা হও, রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে। বুঝেছি। আরও ছেলেকে নিয়ে ভাবা বাদ দাও। এসব উঠতি বয়সের ছেলেটা এমনই হয়। মেয়ে দেখলে ভাব জমাবে, নাম্বার নেবে, কদিন কথা বলবে, শখ মেটে গেলে নতুন একজন ধরবে। এর ফাঁদে ভুলেও পড়তে চাও না। সিরাত ভুরু কুচকে তাকায় রওনাফের দিকে, বলে, আমি বিবাহিত, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। কি মনে হয় আমাকে আপনার? আরে সোনা, ওটা তো কথার কথা বলছে। আমি জানি তো তুমি ভালো মেয়ে। এসব চিন্তা ছাড়ো, চলো। তোমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে। রওনাফ গাড়ি স্টার্ট দেয়। যেতে যেতে নজর ঘুরিয়ে নেয় কোচিংয়ের গেটের দিকে। শকুনি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটার দিকে। তার মস্তিষ্কে চলছে অনেক কিছু, তবে মুখের ভঙ্গি স্বাভাবিক। নাহিলকে স্কুল থেকে নিয়ে তারা বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নেয়। রওনাফ তাদেরকে দিয়ে হাসপাতালে চলে যায়। বিকালে রামিম আসে তাদের বাসায়। অনেকদিন বাদে ভাইকে পেয়ে সিরাত কি থেকে কি করবে বুঝতে পারছে না। নাহিল সোফায় বসে গল্প জুড়ে দিয়েছে রামিমের সাথে। সিরাত তার জন্য নাস্তা সাজিয়ে আনে। ভাইয়া, ভাবি কেউ আনতে। কালই তো যাবি, এক রাতের জন্য। আর এসে কি করবে? একটু ঘোরা হয়ে যেত, সারা বছরে তো কোথাও যায় না সেভাবে। বাবা নেই যে সেখানে যাবে। আচ্ছা, একটা ভাই তাও বছরেও খোঁজ নিয়ে দেখে না। থাক, বাদ দে। তুই আসার সময় সাথে করে নিয়ে আসিস। রওনাফ আজ তাড়াতাড়ি ফিরেছে। সাথে এনেছে বিভিন্ন ধরনের শুকনা খাবার। এগুলো কাল বাড়িতে পাঠাবে। যতই হোক তারা চাচাতো ভাই বোন, তবুও তো সে বাড়ির জামাই, আবার সিরাতও সে বাড়ির বউ। রাতের খাওয়া দাওয়া শেষে সিরাত তার জিনিসপত্র প্যাক করছে। নাহিল সন্ধ্যার পর থেকে মায়ের পিছু পিছু ঘুরছে। তার মন বেজায় খারাপ। 1-2 দিন না, প্রায় 1 মাস খানিকের জন্য চলে যাচ্ছে। মা পাগল ছেলেটা সে সুখেই শেষ হয়ে যাচ্ছে। সিরাত তাকে সমানে বুঝে যাচ্ছে। ভিডিও কলে কথা বলবে। তার পরীক্ষা হয়ে গেলেই বাবাকে বলবে তাকে রাজশাহী দিয়ে আসতে কত কি। পরদিন সকাল সকাল সিরাত রেডি হয়ে নিয়েছে। নাহিল ভোরে উঠে এসে বসেছে মায়ের কাছে। বই এইভাবে করলে কিভাবে যাব আমি, বলো? তুমি কি চাও আমি পরীক্ষা না দিই? না, তাহলে মুখ ভার কেন? এই শেষ, আর কখনো যাব না তোমায় রেখে আমি। তুমি থাকবে না শুনতেই তো মন খারাপ হয়ে যাচ্ছে, কান্না কান্না পাচ্ছে।
বড় ছেলেরা কাঁদে না শোনা। কাঁদতে চাচ্ছি না তো, কান্না চলে আসছে তো। সিরাত ফ্লোরে নাহিলের সাথে বসে দু হাত মুঠোয় পুড়ে বলে, আমি রোজ সকাল বিকাল কল দিব তোমায়। হ্যাঁ, বাবা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমরা কথা বলবো। তোমার যখনই মনে হবে তখনই তুমি কল করবে। বাবা না থাকলে আয়েশা আন্টির ফোন থেকে ফোন দিবে। বাবা যদি বকে আমিও বাবাকে বকে দেবো। মন খারাপ করে না বাবু। তুমি পরীক্ষাটা শেষ করে সেই দিনই চলে আসবো। হ্যাঁ, সত্যি তো? একদম 3 সত্যি। আর মন খারাপ করে না। তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ হবে। এবার যাও, বাবাকে একটু ডেকে দাও। তুমি গিয়ে কাকাইয়ের সাথে গল্প করো। হ্যাঁ, নাহিল গিয়ে তার বাবাকে ডেকে আনে। রওনা ঘরে ঢুকে দেখে সিরাত হ্যান্ডব্যাগে জিনিস গোছাচ্ছে। ডাকলে যে কিছু বলবে? সিরাত তার দিকে ফিরে বলে, বউ চলে যাচ্ছে, কোথায় একটু বিদায় টিদায় দিবেন, মন খারাপ করবেন তা না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ খুশিতে আছেন। ইস, কিছু বলো। বউ গেলে কোনো পুরুষ খুশি হয়? বউ ছাড়া থাকা কত কষ্টের তুমি কিভাবে বুঝবা? তোমার তো বউ নেই। বউ নেই তো কি হয়েছে, ভন্ড একটা জামাই তো আছে, সে নিয়ে কুল পাই না, আবার বউর কি দরকার? ভণ্ড বললে কেন? কি ভণ্ডামি করছে? বর্ণনা তো কি, রাতে দেখলে মনে হয় আপনার যে সুপুরুষ আর দুটো নেই, জান কলিজা ছাড়া মুখ থেকে কিছু বেরই হয় না। আর দিনের বেলা এমন ভাব করেন যেন আপনার শত্রু আমি। একদম বাজে কথা বলবো না। তুমি ভালো হয়ে থাকলে আমিও ভালো হয়েই থাকি। হ্যাঁ, সব দোষ এখন আমার তো। বাদ দিন, যাওয়ার আগে আর ঝগড়া করতে চাচ্ছি না আমি। দুজনের মাঝে চলে নীরবতা। সিরাত বিছানার এক পাশে বসা, রনাব তার থেকে কিছুটা দূরে বসা। রনাব এগিয়ে এসে তার কাছে বসে, এক হাত মুঠোয় পুড়ে বলে, যেভাবে পাঠাচ্ছি সেভাবেই ফিরে এসো। তোমার কি মনে হয় তুমি যাচ্ছ এতে আমি খুশি? পাগল মেয়ে, তুমি আমার পরিবার। তোমাকে ছাড়া আমি আমার ছেলে অচল। তোমার গুরুত্ব কতখানি সেটা তুমি খুব ভালো করেই জানো। সিরাত মাথা নিচু করে বসে থাকে। সে শুধু তার কথা শুনছে, উত্তরে কিছু বলছে না। তোমাকে ছাড়া থাকতে খুব একটা ভালো লাগবে না। এই কদিনে তুমি আমার অভ্যাস হয়ে গেছো। সকাল থেকে রাত অবধি যেভাবে আমার কাজগুলোকে সহজ করে দিয়েছ, তাতে তুমি চলে গেলে সব মানিয়ে নিতে বেশ বেগ পোহাতে হবে। মাহেল তো ছোট, তাই তোমার আঁচল ধরে পেছু পেছু ঘুরতে পারছে। আমি তো পারছি না। এক বাচ্চার বাবা কিনা। সিরাতের তার কথায় হাসি পায়। রনাব তার হাসি দেখে বলে, হেসো না মেয়ে, এটা সত্যি। তুমি আমার বদভ্যাসে পরিণত হয়েছ। ছাড়তে ইচ্ছে করো না। আমার ধরুটাকে এখন বিপদে পড়ে যাচ্ছে। সিরাত নাটকীয় সুরে বলে, মন খারাপ করেন না, আপনাকেও কল দিব। সকাল বিকাল কথা বলবো, মনেই হবে না আমি এখানে নেই। মজা নিচ্ছ? নাও মজা। সময় থাকলে আমিও একটু মজা নিতাম, কিন্তু কি করে, এত অল্প সময় আমার পোষাবে না। সিরাত হাত ছাড়িয়ে তার বাহুতে আঘাত করে বলে, বদ কোথাকার, সরুন, আপনার সাথে কথা বলবো না আমি। মুখ খুলে যত বাজে কথা বলেন। রৌনক তাকে পেছন থেকে আঁকড়ে ধরে বলে, ভালো করে পরীক্ষা দেবে, মনোযোগ এদিক সেদিক দিবা না। পরীক্ষা কয়টা দিন কষ্ট করো, এরপর যা ইচ্ছে করবে, কেউ কিচ্ছু বলবে না। সিরাতে ঘুরে রৌনকের গলায় দু হাত আঁকড়ে ধরে। রৌনক তাকে টেনে কোলের উপর তুলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, খুব মিস করব তোমার আদরগুলো, মিস করব তোমার ছাড়িগুলো, মিস করব পুরো তুমিটাকে মিস করব। সিরাত তার কাঁধে মুখ গুঁজে দিয়ে বলে। আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি, কেঁদে দেবো কিন্তু। রৌনক হেসে বলে, মানুষ বাড়িতে যাওয়ার জন্য কাঁদে, বাপের বাড়ি থেকে আসার সময় কাঁদে, আর তুমি জামাই বাড়ি থেকে যাওয়ার সময় কাঁদবে? সিরাত তার কাঁধে মুখ ঘষে বলে, আপনি আর আপনার প্রোডাক্টটা এত ভালো, তার জন্যই তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ফসিল, ওটা আমার ছেলে। তো ভুল কি বলেছি? আপনি কোম্পানি আর আপনার ছেলে সেই কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা তাই? হুম। রৌনক তার মুখটা টেনে মুখোমুখি করে সিরাতের মুখটা উঁচু করে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, কোথাও যেতে দেবো না আমাদের ছেড়ে। যেখানে যাও আমার ফিরে এসো। তুমি ছেড়ে আমরা ভালো থাকতে পারবো না পাখি। আমাদের ভালো থাকার একমাত্র অবলম্বন তুমি। তাই যাও, আমার পরীক্ষা দিয়ে ফিরে আসবে। প্রতিদিন কল করবেন। আপনি তো আমি চোখের আড়াল হলেই আমায় ভুলে যান। একবারও যদি এমন করেন আমি কিন্তু আর আসবো না এখানে, বলে দিলাম, ওখানেই থেকে যাব আমি। করবো কল, সময় পেলে কল দেবো তোমাকে। রামিম ও সিরাত বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। রৌনক ও নাহিল মিলে তাদের এগিয়ে দিয়ে আসে। নাহিল এসেই নিজের ঘরে চলে গিয়েছে, বিছানার ওপর উপর হয়ে পড়ে আছে। অন্যদিকে রৌনক নিজের ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে। সবটা খালি খালি লাগছে। একটা মাস কতটা যেন বছরের সমান লাগছে তার কাছে। রাজশাহীতে আসার আর 4 দিন পার হয়েছে। রাত পোহালেই পরীক্ষা।
সিরাতের চিন্তায় মাথা কাজ করছে না। কি করবে না করবে, মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। বই সামনে নিয়ে চেয়েরা বসে পা দোলাচ্ছে। তার চিন্তার মধ্যে আতিয়া বেগম আসেন সিরাতের কাছে। এসে দেখেন সিরাতের চিন্তিত মুখ। আতিয়া এসে তার মাথায় হাত রেখে বলে, এত চিন্তা করিস কেন? যা হবে ভালোই হবে। তুমি বুঝতে পারছো না এই পরীক্ষা আমাকে কি পরিমাণ প্যারা দিচ্ছে। তুই এত প্যারা নিচ্ছিস কেন? যদি ফেলও করিস তাও কি, তোকে তো আর ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে পারবে না। তুমি বুঝতে পারছো না যদি রেজাল্ট খারাপ হয় আমার সম্মান থাকবে বলো? ওরে মান সম্মান রে, এত ভাবিস না, মাথা ঠান্ডা করে পড়। আতিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সিরাত যায় সারার ঘরে। সারা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, সারা তাকে দেখে উঠে বসে। সিরাত তার দিকে গিয়ে বসে। কাল তো তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন? পাস করবা? এত খারাপ ছাত্রীও না যা তোরা ভাবিস আমায়। ভাইয়া, মান সম্মানটা রেখো। একজন ডক্টরের বউ হয়ে যদি ফেল টেল করে বসো তাহলে হলো। সর বেয়াদব, তোর সাথে কথা বলতে আসাই ভুল হয়েছে আমার। আসতে বলছে কে? এখান থেকে গেলে তো ভুলেই যাও আমাদের কথা। হ্যাঁ, বলছিল রোজ রোজ কল দিয়ে কথা বলে তোর নানি বা দেখাইছিস সাথে। ওষুধ খেয়েছি। ভেরি গুড, ঘুমা এখন। যাই একটু পড়াশোনা করি। হ্যাঁ। সিরাত বেরিয়ে যায়। যাওয়ার পথে সারা বলে, ওই শোনো, ফুপি তোমাকে আর আমাকে যেতে বলেছে তাদের বাসায়। কাল তো পরীক্ষা, এই শুক্রবার যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, মাসফারি ভাই আসবে নাকি নিতে? আচ্ছা, ঘুমা এখন। সিরাত ঘরে এসে পুনরায় চেয়ারের টেবিলে বসে। ঘণ্টাখানেক পরে ঘুমানোর প্রস্তুতি নেয়। এর মাঝে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। রওনাফের নাম্বার থেকে কল এসেছে। রোজ নিয়ম করে 2 বেলা ফোন করে। বাপ ছেলে মিলে কথা বলতে বলতে ঘন্টা পার করে দেয়। ছুটির দিনে কোনো ধরা বাঁধা সময় নেই। ছেলে পারলে সারাদিন ফোনের মধ্যে বসে থাকে। সিরাত বিছানায় গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে ওঠে নাহিলের হাস্যোজ্জ্বল মুখ। হে মাম্মা, কি করছো? এই তো বাবা ঘুমোতে যাচ্ছিলাম, তুমি কি করছো? আমিও ঘুমাতে এসেছিলাম। খেয়েছো রাতে? তোমার খাওয়া শেষ? হ্যাঁ। স্কুলে যাচ্ছো প্রতিদিন? হ্যাঁ, আজ স্কুল ছুটি দিয়েছে, সামনের সপ্তাহে পরীক্ষা। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়ো। ভালো রেজাল্ট করলে মাম্মা তোমাকে একটা সারপ্রাইজ গিফট দিবে। ওকে, তুমি চিন্তা করো না, আমার রেজাল্ট ভালোই হবে। খুব কনফিডেন্স দেখছি। হুম। বাবা কোথায় তোমার? বাবা কিচেনে আছে, ডাকবো? বাবার কাছে দাও তো ফোনটা। নাহিল ফোন নিয়ে কিচেনের দিকে ছোটে। রওনাফ সকালে রান্নার জন্য সবজি কাটছে। সিরাত যাওয়ার আগেই কাজের লোক বাদ দিয়ে গিয়েছে। সে বাড়ি থাকবে না। একটা বাইরের মানুষ এসে ঘরে কাজ করবে, তারপর মহিলা। আজকাল বিশ্বাস করা যায় না, তাই বাদ দিয়ে দিয়েছে। রওনাফকে দেখলে মনে হচ্ছে তার ধ্যান জ্ঞান সব সবজির দিকে। এদিকে তার দিকে যে কেউ উদ্রবিগ হয়ে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সিরাত একা একা বকবক করছে। রওনাফ মাঝে মধ্যে হু হা করছে। সিরাত তার আচরণে বেজায় বিরক্ত হয়। সে চুপ করে যায়, তবুও বান্দার খেয়াল নেয়। এই জামাই, অনেকটা জোরে বলে। রওনাফ হকচকিয়ে যায়। দ্রুত ফোনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছে কেন? চিৎকার করছি কি মনের সুখে? চটে যাচ্ছ কেন? ঢং করেন, বোঝেন না আপনি? কথা বলছি আমি আপনার সাথে, আর আপনার ধ্যান জ্ঞান সবই সবজির দিকে। রওনাফ এবার তার ভুল বুঝতে পারে। হাতে ছুরিটা রেখে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে নিয়ে বলে, সরি, ধ্যান না দিলে অসাবধানতে হাত কেটে যেতে পারে, তাই আর কি। কি বলবি এবার বলো। কচু বলবো আপনাকে? তাহলে বলো কচু। রসিকতার সুরে বলে, রওনাফ, আপনি মজা করছেন আমার সাথে? আপনি জানেন আমি কত চিন্তায় আছি। এত চিন্তা করে কি হবে? যেমন প্রিপারেশন নেবা তেমনই পরীক্ষা দিবে। ফাজলামো না, সত্যি আমার ভয় হচ্ছে। মনে হয় সব ভুলে যাব, গোলমাল করে ফেলবো। রওনাফ তার দিকে তাকিয়ে হালকা হাসে। দুষ্টুমির ছলে বলে, হলে গিয়ে মনে করবে প্রশ্নটা আমি। যেমন করে আমাকে নির্ভয়ে ঝাড়ি মারো, সেভাবে নির্ভয়ে চোখ বন্ধ করে লিখবে। দেখবে পরীক্ষা ভালো হবে। অসভ্য কোথাকার।
সবকিছু নিয়ে মজা, ভালো লাগে না ধুর। বলেই খট করে মুখের ওপর কল কেটে দেয়। একে তো চিন্তার শেষ নেই, তার উপর অসভ্য লোক তার সাথে মজা নিচ্ছে। এদিকে রওনাপ একের পর এক কল দিয়ে যাচ্ছে, সিরাত প্রতিবারই কেটে দিচ্ছে। রওনাফও নাছরবান্দা টানা 11 বার কল দেয়। এরপর সিরাত বিরক্ত হয়ে রিসিভ করে, বলে, ঢং করতে কল দিছেন? আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি তো চাচ্ছি, খুব করে চাচ্ছি আমার বউটা আমার সাথে কথা বলুক। নাটক যত। কল দিলে তো ধ্যান জ্ঞান সব সবজির মধ্যে দিয়ে রাখলেন, এখন যেন ওর সাথে সংসার পাতার প্ল্যান করছেন আপনি, এমন একটা ভাব। আমাকে কি দরকার? ভালোই তো আছেন আপনি।